লাভ এগুলো করে? আজকে এত অসম্মান, আমি তো শুনেছি যে সালমানের প্রমাণ নাকি ওই লুঙ্গির ভিতরেই ইয়ে করে দিয়েছে, মানে তারপরে মানে লুঙ্গিও পাল্টানো, মানে ভয় সেই। তবে এটা ভুল করছে আসলে, মানে সালমানের প্রমাণ কিন্তু একদম ক্লিন শেপ করে চুল কালার টালার করেছে আর কি। তো চুল কালার করার পরে যাতে চিনা না যায়। আর আনিসুল হক কিন্তু এটা করে নাই। আনিসুল হকের চেয়ে আগের মতোই আছে, এজন্য ধরা পড়ে গেছে। যদি সালমানের রহমান তার দাড়িটা কাইটা আনিসুল হকের মুখে লাগাই দিত, তাহলে কিন্তু আর এই মানে এই ঝামেলাটা হইতো না। তো এই ভুলটা তারা এই ভুলটা শুরুতেই করে ফেলেছে। এখন এখন দেখুন, এই যে শেখ হাসিনা বলল যে সেনাবাহিনীর প্রধানকে যে আমার লোকজনকে আপনি আপনার জিম্মায় নিয়ে রাখেন, এটা কিন্তু সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন। সেনাপ্রধান গতকালকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা এটা করেছি, আমাদের কাছে প্রচুর লোকজন আছে, আমরা শুধু এটা করেছি যে তারা যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন, তারা যাতে জনরোষের শিকার না হন। সুতরাং যখনই তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মামলা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা এদেরকে ছেড়ে দিতে পারি না, কারণ এদেরকে পাবলিক পেলে এদেরকে উত্তম মাধ্যম দিবে। তো এই হচ্ছে জেনারেল ওয়াকারের একটা যুক্তি। এখন এই কারণে আমি মনে করি যে গতকালকে পর্যন্ত বা তার আগে হয়তো এই আনিসুল হক এবং সালমানের রহমান এদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল, এবং তারপর বলা হয়েছিল যে তোমাদের দিন শেষ, তোমাদের ক্যান্টনমেন্টের ভাত শেষ, তোমরা পালিয়ে যাও, তোমরা যেভাবে পারো পালাও। হয়তো এরকম হতে পারে যে আনিসুল হক এবং সালমানের রহমানকে বলছে তোমরা পালিয়ে যাও। আনিসুল হক সালমানের রহমান চিন্তা করছে যে আচ্ছা তাহলে আমরা পালিয়ে যাই, কিভাবে পালামো? চিন্তা করলো তাহলে নৌপথেই পালাই। নৌপথে যে একটা ট্রলার দিয়ে, মানে গরু টানা ট্রলার দিয়ে ট্রলারের নিচে আমরা বসে থাকবো, ট্রলারের ওই যে নিচে আছে না ওই যে বাংকারে, ওইখানে বসে থাকবো। তারপর যদি কোনো রকমে ওই ট্রলার একবার ভারতীয় ভূসীমায় প্রবেশ করে, তারপর যদি ভারতীয় পুলিশ আমাদের গ্রেপ্তারও করে, তাহলে তো আমাদের সমস্যা নেই, কারণ আমরা তো ভারতের লোকই। তো এই কারণে তারা পলায়ন করেছিলেন। ওদিকে আবার ক্যান্টনমেন্ট থেকে আবার ওই গোয়েন্দা বা কোস্টগার্ডকে বলা হয়েছে যে তোমাদের এখানে কিন্তু 2 আসামি পলাতক চলে যাচ্ছে। তো তখন ওই কোস্টগার্ড গিয়ে ওই নৌকা আটক করে একদম নৌকা বাধা দড়ি দিয়ে 2 জনের হাত এভাবে বেঁধে ফেলে, যে শাহীন নোটির পোলারে ধরে ফেলেছি এইরকম। তো এখন আমরা একটা কনফার্ম হলাম যে আসলে সবাই কিন্তু ক্যান্টনমেন্টেই আছে, এবং অলরেডি ওবায়দুল কাদের যে ক্যান্টনমেন্টে যাচ্ছে, এটার একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখুন। এই যে ওবায়দুল কাদের, তাকে ক্যান্টনমেন্টে নেওয়া হচ্ছে, দেখেন মুখে মাস্ক লাগানো, এদিকে তাকিয়ে আছে। এই ওবায়দুল কাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের এখন গ্রেপ্তার আছে, এবং পর্যায়ক্রমে কিন্তু এদের সবাইকে গ্রেপ্তার দেখানো হবে। এবং আমাদের বিএনপির সম্মানিত একজন নেতা ওয়াহিদুজ্জামান ভাই, তিনি কি পোস্ট আছেন জানি না, বাট আমি সাধারণত জানি যে তিনি বিএনপির অনলাইনটা দেখাশোনা করেন। তো তিনি হঠাৎ করে বললেন যে এই ফেসবুকে দিলেন যে আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গ্যান্ডারিয়ার অমুক একটা বাসায় আছেন। তো তিনি গ্যান্ডারিয়ার অমুক একটা বাসায় আছেন এটা বলার পরেই কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল তিনি তার 20 মিনিট পরেই ওই বাসা ছেড়ে পালিয়ে যান। কিন্তু তারপরে সাধারণ জনগণ ওই বাসার সামনে ভিড় জমায়, এবং বাসার মালিককে বলে যে দরজা খুলে দাও, আমরা সার্চ করব, সার্চ করে যদি মনে করেন যে কামালকে পায় তো কামালকে তো মেরে ফেলবে। এই কারণে ওই বাড়ির মালিক সেনাবাহিনীকে খবর দেয়। তো সেনাবাহিনীকে খবর দেওয়ার পরে সেনাবাহিনী ওই বাসা খোঁজটোজ করে আর কিছু পায় নাই। তবে আমার জানা মতে যে জনগণ ওই বাড়ি ঘিরে ফেলার 20 মিনিট আগেই এই আসাদুজ্জামান খান কামাল তিনি পালিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। এখন যতই পালিয়ে যাক না কেন, যদি বাংলাদেশে থাকে তারা ধরে পড়বেই, কারণ ভারত এদেরকে জায়গা দিবে না। ভারত এদেরকে জায়গা দিবে না, মুখে যত কথাই বলুক, ভারত এদেরকে কখনো জায়গা দিবে না, এদেরকে ধরা পড়তেই হবে। তো যাই হোক, এখন আপনার এই ডিবি হারুন তাহলে এখন কোথায়? আমি জানি যে আরাফাত তিনি একটা দূতাবাসে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে আরাফাতকে ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে। আমি জানি যে বিপ্লব কুমার সরকার তিনি একটা দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন, তাকেও ক্যান্টনমেন্টে নিয়ে এসেছে। এবং ডিবি প্রধান হারুন, এই হারুন ঢাকার যে সামরিক হসপিটাল সিএমএইচ, এই সিএমএইচে চিকিৎসাধীন। আপনারা জানেন যে এই হারুন আসলে মানে এই যত সমস্যা আছে সবকিছু মাস্টার মাইন্ড। তিনি যেভাবে এই কোটা আন্দোলনকারীদেরকে নির্যাতন করেছেন, মানে কি বলবো আর,
যদিও শেখ হাসিনা তাকে সরিয়ে দিয়েছিলেন, সর্বশেষ 2রা আগস্ট হারুন নতুন দায়িত্ব পান, তারপরে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আপনার মানে ভয় দেখিয়ে টাকা আদায়, মানুষকে অনবরত মারধর করা, বিএনপির প্রধান কার্যালয়ে অনবরত বাঁশের লাঠি, বোমা এগুলো উদ্ধার করা, প্রতিদিন সাংবাদিকদের ব্রিফিং করা, তারপরে তারকাদের সঙ্গে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতে নির্যাতন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি নানা রকম নেতিবাচক কাজকর্ম তিনি করেছেন। এবং যেই শেখ হাসিনার পলায়নের পরে যেই কয়েকজন পুলিশ কর্মকর্তা অতি আলোচনায় আছেন, তার ভিতরে কিন্তু এই হারুনও একজন। এখন এর জন্য সবার মনটা প্রশ্ন যে আসলে হারুন কই? যে হারুন একেবারে মানে ধরাকে সরা জ্ঞান করতেন, এমন ভাবে কথা বলতেন। তো এই হারুন জানা গেছে যে মানে 6ই আগস্ট শেখ হাসিনার পলায়ন হয়েছে 5ই আগস্ট, তার একদিন পরে 6ই আগস্ট এই হারুন চরম গণপিটুনির শিকার হয়ে ঢাকার সিএমএইচ হসপিটালে চিকিৎসাধীন। এবং ওই হসপিটালেই তিনি আছেন। তার হসপিটালে তার এক হাতে হাত করা, আর এক হাতে ওই যে হাত করাটা ওই বেডের সঙ্গে লাগানো, মানে ওই গ্রেপ্তার অবস্থায় আছেন আর কি। তো এই হারুনকেও পর্যায়ক্রমে আপনার ওই হস্তান্তর করা হবে। হারুনকেও পর্যায়ক্রমে যখন তার নামে মামলা হবে তখন এই হারুনকে হস্তান্তর করে দেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এটাই হচ্ছে এখন পর্যন্ত আর কি চিন্তা ভাবনা, যে এই হারুনকে হস্তান্তর করে দেওয়া হবে। তো ঘটনা হয়েছে কি যে 5ই আগস্ট আপনার ছাত্র জনতার যে ঢাকা অভিমুখে লং মার্চ, ওই লং মার্চে ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে এমন একটা কথা কিন্তু আগের দিন থেকেই বলেছিলেন আপনার হাবিবুর রহমান, যে ডিএমপি কমিশনার, সে তাকে গতকালকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান বলেছিলেন যে আমরা প্রচুর বল প্রয়োগ করব, প্রচুর গুলি করব, আমরা যেভাবেই হোক আমরা আগামীকালকেই হবে। মানে এটা হচ্ছে 4 আগস্টের কথা। মানে পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন যে আগামীকালকেই হবে এই আন্দোলনকারীদের শেষ দিন, আগামী দিন এই সব আন্দোলনকারীদের মৃত্যু হবে, এই আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় দেওয়া হবে না। আজকে যে 16 জন পুলিশকে মারা হলো, এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ঢাকার প্রত্যেকটা প্রবেশ পথে নিয়ে একদম পুরোপুরি গুলি করা হবে। তো হারুন করলো কি, ওই দিন সকালেই আপনার ওই ঢাকার সচিবালয়ের বিপরীতে যে আব্দুল গনি রোডের ওই সেন্টার কমান্ডার কন্ট্রোল ইউনিট আছে, ওই ভবন থেকেই মূলত ঢাকা শহরের কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করা যায়। এবং এই কারণেই ওই পুলিশের যে বড় কর্মকর্তারা তারা ওইখানে বসেই ওই রেডিওতে আপনার মানে ওয়ারলেসে ওই পুলিশকে অর্ডার দেয়। তো সেইখানে যে কয়েকজন উপস্থিত ছিলেন পুলিশ, তাদের কাছ থেকে জানা যায় আর কি, সকাল থেকেই হারুন বেশ আত্মবিশ্বাসী, ঘন্টায় ঘন্টায় তিনি খালি বলবেন এইটা করো ওইটা করো, হ্যাঁ অমুক পুলিশ এটা করো, অমুক পুলিশ এটা করো, হ্যাঁ এটা করো। এবং তিনি বলছেন যে আজকেই হবে এই ছাত্রদের শেষ দিন, আজকে হয় ছাত্ররা থাকবে নাহলে আমি থাকবো, এবং দেখবা আগামীকালকে থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাব। এমনকি ঢাকার উত্তর পয়েন্টে যখন ব্যারিকেড ভেঙে হাজার হাজার জনগণ শহীদ মিনারের উদ্দেশ্যে গিয়েছিল, তখন কিন্তু হারুন বলতেছে যে গুলি করো, লাঠি প্রয়োগ করো, গুলি করো, কাঁদুনে গ্যাস ছোড়ো, টিয়ার গ্যাস মারো, সরা বুলেট করো, এরকম নির্দেশ দিয়েছিল। তো হারুন উত্তরার যে উপ পুলিশ কমিশনার তাকে ফোন করে বলেন যে তোমরা জনতাকে সতর্ক করতে খালি এলোপাথারি গুলি করো, যা যেমনে যা হয় গুলি করো। তখন সে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার বলেন যে স্যার, এখানে তো 25,000 মানুষ, এত মানুষকেই আমরা এই 200-300 পুলিশ গুলি কইরা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব স্যার? এটা সম্ভব না। এরপর হারুন বলে আমি কিছু শুনতে চাই না। এই মিয়া, তুমি চাকরি রাখতে চাও না, প্রমোশন চাও না, এইটা চাও না, সেটা চাও না, তাহলে তুমি কি জানো যে আওয়ামী লীগ চলে গেলে তোমার কি হবে, আমার কি হবে? গুলি করো। এরপরও হারুন চাপাচাপি করে পুলিশদেরকে বল প্রয়োগে বাধ্য করেন। পরে যখন এই ছাত্র জনতা খিলক্ষেত পাড়াইয়া বনানীর দিকে আসে, সেখানে ব্যারিকেড দিয়ে যে ব্যারিকেড দাও এবং এপিসি কার থেকে পজিশন নিয়ে খালি গুলি করো, মেশিন গান দিয়ে গুলি করতে থাকো। কিন্তু বনানী আর গুলশানে যে পুলিশরা ছিল তারা ওই হারুনের বলছে ওকে স্যার, কিন্তু আসলে গুলি টুলি কিছুই করে নেই। পরে যখন দুপুর 2:15 নাগাদ জনগণের ঢল একদম ওই যে 3 নম্বর গেট আছে না, ওই যে অনেক জাঙ্গির গেট বলে আর কি, ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে, তো সেটা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে প্রায় মানে এগিয়ে যায়, তখনও কিন্তু হারুন বলে গুলি করো, আগাইতে দিও না, গুলি করো। তখন সেখানে দায়িত্বরত পুলিশ জানান যে স্যার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আমাদের কিছু করার নেই। এবং এর মাঝেই হঠাৎ করে হারুন শুনতে পায় যে এর মধ্যে যে সেনাবাহিনীর প্রধান হাসিনার কাছে গেছে, হাসিনারে বলছে
যে আপা আপনি পালিয়ে যান। হাসিনা বলছে আচ্ছা ঠিক আছে আমি ভাষণ দিমু, তারপরে আমাকে সময় দাও। সেনাবাহিনীর প্রধান বলছে আপা না 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 এটা কিন্তু সম্ভব না, কারণ পাবলিক কিন্তু খুব কাছে এসে বসছে, আপনার বাসা কিন্তু অ্যাটাক করবে। তখন হাসিনা বলছে ঠিক আছে আমি পালিয়ে যাব। তখন একটা সামরিক হেলিকপ্টার এসে হাসিনারে নিয়ে গেছে বিমানবন্দরে, সেখান থেকে একটা কার্গো প্লেনে করে হাসিনা যে ভারতের দিকে রওনা করছে, এগুলো কিন্তু হারুন জানতো না, এগুলি কিন্তু খুবই গোপনে করা হয়েছে। তো এর মধ্যেই হারুন জানতো যে হারুন হঠাৎ শুনতে পেল যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। তো এটা কিন্তু হারুন যে এর ভিতরে আপনার মানে কি ঘইটা গেছে বা কি হচ্ছে এইটা কিন্তু আপনার হারুন জানতো না, বুঝছেন। হারুন মনে করছে যে যেহেতু জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেনাবাহিনীর প্রধান বলবে যে জনগণ আমি কিন্তু ডাইরেক্ট গুলি করে দিমু, সবাই কিন্তু বাসায় চলে যাও, পরে যদি তোমরা মারা যাও তাহলে কিন্তু আমার দোষ দিতে পারবে না। এই সেনাবাহিনীর প্রধানটা করা হুঁশিয়ারি দিব, কারণ সেনাবাহিনীর প্রধান হচ্ছে শেখ হাসিনার বোন জামাই, এই কারণে হারুন খুবই খুশি। তো হারুন তখন বলছে যে এবার সেনাবাহিনী ব্যবস্থা নিবে, অ্যাকশনে যাবে, আর চিন্তার কিছু নাই। তখন ওই যারা হারুনের সঙ্গে অন্য পুলিশ তারা বলে যে স্যার আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারতেছেন না, সেনাবাহিনী স্যার আমার তো মনে হয় স্যার জিনিসটা উল্টা করবে স্যার, সেনাবাহিনী তো স্যার মনে হয় স্যার আমরা তো জানি না স্যার, আপনার মনে হয় স্যার হিসাবে কথা বলতেছে। তখন হারুন ওই পুলিশদেরকে বলেন বেশি কথা বলো না, আমার চেয়ে বেশি বোঝো তুমি। তো যখন সর্বশেষ দুপুর 2:30 নাগাদ জনগণের ঢল আপনার গণভবনে ঢুকে পড়ে, সেই সময়ও কিন্তু এই হারুন তার এই যে ওয়াকিটকিতে গণভবনের প্রোটেকশন বিভাগের যে পুলিশ আছে যারা গণভবনের পাহারা দেয় তাদেরকে বলে যে কেউ ঢুকতে দিও না, অ্যাকশনে যাও, গুলি করো, গণভবনে ঢুকতে গেলেই গুলি করো। কিন্তু ওই ওয়ারলেসের ওই পাশ থেকে আর কোনো উত্তর আসে না। কি রে হ্যালো শুনতে পাচ্ছ, কেউ কোনো উত্তর আসে না। তো এরপরই গণভবনে জনতা ঢুকে পড়ে এবং হারুন ক্লোজ সার্কিট ক্যামেরাতে মানে সিসিটিভিতে এই দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে তিনি ধপাস করে চেয়ারটিতে বসে পড়েন এবং বসে পড়ে তিনি নিশ্চিত হন যে আসলে শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর দীর্ঘ সময় তিনি আর কোনো কথা বলেননি, তিনি 5টা মিনিট তিনি এইভাবে বসেছিলেন, এবং তারপরে তিনি একদম নিশ্চল হয়ে পড়েন। এবং আপনার তখনই লাখো লাখো জনতা যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তগোলা, শহীদ মিনার দিয়ে গণভবনের উদ্দেশ্যে তারা এসে পড়ে এবং সচিবালয় এবং বঙ্গবাজার সড়ক দিয়ে এগুলো থাকে। এবং তারা এই যে হারুন যে বিল্ডিংয়ে ছিল ওই বিল্ডিংয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার দেখে এটাকে ভাঙচুর করে, এর ভিতর পরিস্থিতি ব্যাগরি দেখে ব্যানার সরিয়ে ফেলা হয়। তারপরে যাই হোক এগুলো অনেক কথা, তো যেটা সংক্ষেপে বলি, হারুন আসলে দেওয়াল টপকে তিনি পলায়ন করেন এবং তিনি পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় বসে পড়েন এবং একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে এই মানে শরীরের নিচের অংশে এবং পায়ে আঘাত পান, দেওয়ালটা অনেক উঁচু তো। এই পরে তিনি ওই যে চৌধুরী মামুন হাসান আইজিবি তার সঙ্গে চলে যান পুলিশ হেডকোয়ার্টারে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরে পুলিশের সদর দপ্তর লাগোয়া দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের ওয়ালটপকে তিনি মাস্ক টাস লাগিয়ে তিনি ফিরে যান এবং সেখানে তিনি একটি দূতাবাসে, মানে কোন দেশের দূতাবাস আমি জানি না, হয়তো ভারতীয় দূতাবাস হবে, সেখানে তিনি একটা মানে আশ্রয় নেন। তো এই হারুনের কিন্তু আবার ডিবি লটারি আছে, ওই যে একবার তার বউ ডিবি লটারি দিচ্ছিল 2006 সালে, তখন হারুনের একটা গ্রিন কার্ড ছিল। তো সেই সূত্রেই হারুন চিন্তা করলো যে আমি যদি এখন আমেরিকা চলে যাই, আমার যেহেতু গ্রিন কার্ড আছে, তখন তিনি মার্কিন দূতাবাসে যোগাযোগ করেন এবং নিশ্চয়তা চান যে মার্কিন দূতাবাস নিজেরা গার্ড দিয়ে হারুনকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে তুলে দিবে। কিন্তু মার্কিন দূতাবাস তার এই প্রস্তাব নাকচ করে দেয়। মার্কিন দূতাবাস বলে যে না, তোমাকে আমরা এইভাবে করতে পারবো না, তুমি খুনি। তো এরপরই তিনি সেখান থেকে ফিরে আসেন।